আজকের তাজা নিউজ আপডেট। কাজের গতি বাড়াতে অন্য রাজ্য থেকে বিচারক আনতে হবে এবং এসআইআর এর কাজ দ্রুত শেষ করতে হবে, এমনই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি মোদির, ভুয়ো ভোটার, তোষণ রাজনীতি, সিএএ ইত্যাদি নিয়ে তোপ মমতাকে। এসআইআর এর যাচাই পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন, বিচারকদের জবাব দেবে কমিশন। সমস্ত পক্ষের সঙ্গে আবার বৈঠক প্রধান বিচারপতির। নির্বাচন ঘোষণার আগে আবার মন্ত্রিসভার বৈঠক মমতার, নবান্নে গুরুত্বপূর্ণ আলোচনা, ইঙ্গিত প্রশাসনের। রাজ্য না পারলে আধা সামরিক বাহিনী নামাবো, জলাভূমি ভরাট রুখতে কড়া হুঁশিয়ারি বিচারপতি অমৃতা সিনহার। কোনো এজেন্সি বা বাহিনী নয়, এবারের ভোট আমরা নিজেদের কায়দায় লড়ব। কোন কায়দার কথা বললেন শ্রমিক, জানাবো বিস্তারিত আলোচনায়। রাজ্য জুড়ে আদালতে বোমা আতঙ্ক, চলছে তল্লাশির কাজ, বিচারকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন মুখ্য সচিব। ভাইয়া তো গয়া, এবার দিদির পালা, কলকাতায় এসে মমতাকে বেলাগাম আক্রমণ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের। ভিন্ন পথে গিয়ে আবার ফিরে আসেন সহকর্মী মুকুলের সহসা প্রয়াণে বিচলিত মমতা, শ্রদ্ধা জানাতে বিধানসভায় অভিষেক। ভোটার তালিকা সংশোধন 2 দফায় হাই প্রোফাইল বৈঠক, আইনি জোট কাটতে বিচারকদের ক্লাস নিল কমিশন। আরজিকর দুর্নীতি স্বস্তি নেই সন্দীপের, 5 অভিযুক্তকেই জামিনের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের। লাভ জিহাদ আটকাতে গুজরাতে নতুন আইন ব্যবস্থা, ম্যারেজ রেজিস্ট্রেশনে বাবা মায়ের সম্মতি বাধ্যতামূলক। তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ গেল 70 লক্ষেরও বেশি নাম। 50 লক্ষ টাকার গাড়ি কেনার পরে হঠাৎ যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ, তাহলে কি আবার রাজনীতিতে আসছেন সঞ্জয় দত্ত? আইআইটি বোম্বে এর হস্টেল থেকে মিলল 5টি কার্তুজ, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে দেশের সেরা ক্যাম্পাস। ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ নিউ দিল্লির, চালু করা হলো হেল্পলাইন নাম্বার, তাহলে কি আবার যুদ্ধ অনিবার্য, উঠছে প্রশ্ন। 4 দিনে 70 লক্ষ নথি দেখার সম্ভব, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর বলল কমিশন, এ নিয়ে কাজ চলছে। ইউনুসের কর্মকাণ্ড বেআইনি, তারেক মসনদে বসতেই পূর্ববর্তী প্রশাসনের ষড়যন্ত্র ফাঁস প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের। গান্ধী পরিবারকে 1000 কোটি টাকা দেবেন রেবন্ত রেড্ডি, তেলেঙ্গানা ওদের এটিএম, কটাক্ষ বিজেপির। গুজরাট উপকূলে সন্দেহজনক ইরানি ট্রলার ঘিরে ধরতেই উদ্ধার 5 কোটি টাকার সিগারেট, ধৃত 4 জন। রাজ্য কমিটির বৈঠকে উঠল না প্রতীক উর প্রসঙ্গ, সেলিম বিরোধিতার জেরে শাস্তির মুখে পড়বেন বাম নেতা। মোদির সফরে নতুন মাত্রা পাবে ভারত ইসরায়েল প্রতিরক্ষা সমঝোতা, স্বাক্ষর হতে পারে 73,000 কোটি টাকার চুক্তি। চাকরি করেন না বলেই স্ত্রী অলস, এই ধারণা ভ্রান্ত, গৃহিণীর শ্রমকে অস্বীকার করা অপরাধ, রায় দিল দিল্লি হাইকোর্ট। দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লা নির্ভর শিল্পে পড়তে পারে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট। ভারতীয় অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে ট্রাম্পের নয়া শুল্ক, তা নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি মত কেন্দ্রের। মোদীকে গালি দেন, কম্বলও নেবেন, সংখ্যালঘু মহিলাদের কম্বল দানে নারাজ বিজেপি নেতার। আরও এক নো ভোট রাহুল, বিরোধী জোট ইন্ডিয়ার মুখ করা হোক ডিএমকে প্রধান স্টালিনকে, দাবি পুত্র উদয়নীতির। আরও একটি তেজস ফাইটার জেট হারালো ভারত, সেনাঘাটিতে অবতরণের সময় ব্রেক ফেল, রানওয়ে থেকে ছিটকে দুমড়ে মুচড়ে গেল যুদ্ধবিমান। আফগানিস্তানে আকাশপথে হামলা, 70 জন জঙ্গি নিহত বলে দাবি ইসলামাবাদে, পাকিস্তানের তীব্র নিন্দা করল ভারত। আমাকে অন্ধকারে রাখার চেষ্টা করেছিল ইউনূস, অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি। হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেন সেই চিফ প্রসিকিউটরকে, সরিয়ে দিলেন তারেক। বাংলাদেশ সেনাবাহিনীতে হলো বড়সড় রদবদল, পদোন্নতি দিয়ে সরানো হলো দিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত সেনাকর্তাকে। কাঠমান্ডু যাওয়ার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে গেল বাস, নেপালে নিহত অন্তত 18 জন। ভেনেজুয়েলার পর মেক্সিকো, আবার সক্রিয় ট্রাম্পের বাহিনী, কুখ্যাত মাদক সম্রাটকে হত্যার পরে অশান্তি শুরু দেশ জুড়ে।
এর বদলা আমরা নেবই। পাক বায়ুসেনার হামলায় 19 জনের মৃত্যুতে হুঁশিয়ারি আফগানিস্তানের, জরুরি বৈঠক তালিবান প্রশাসনের। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। 2026 সালের বিধানসভা ভোটের জয় নিশ্চিত করতে বিজেপি যে জোর প্রস্তুতি নিচ্ছে তা স্পষ্ট। 1 মার্চ থেকেই জোরদার প্রচার শুরু করার ইঙ্গিত দিয়েছে গেরুয়া শিবির। এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে রাজ্য দখলের কৌশল নেয়। অতীতের একাধিক রাজ্যের নির্বাচনের উদাহরণ টেনে সেই অভিযোগ বারবার সামনে আনা হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গেও সেই বিতর্ক আবার মাথাচাড়া দিয়েছে। তবে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাম্প্রতিক বক্তব্যে এই অভিযোগকে কার্যত গুরুত্বহীন বলেই মনে হয়েছে। 2026 সালের বিধানসভা ভোটে জয় নিশ্চিত করতে বিজেপি যে জোর প্রস্তুতি নিচ্ছে তা স্পষ্ট। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলির দাবি, আগের কয়েকটি নির্বাচনে ফলাফলের নিরিখে এই ইস্যুই বড় ভূমিকা নিয়েছে। যদিও সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য জানান, এসব নিয়ে তাদের আর বিশেষ মাথাব্যথা নেই। নির্বাচন কমিশন ইতিমধ্যে স্পষ্ট করেছে, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী এলে তাদের নিষ্ক্রিয় রাখা হবে না। অতীতে বাহিনীর ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছিল তা এবার আর যাতে না হয় সেদিকে নজর দেওয়া হবে। এই প্রসঙ্গে শ্রমিকের বক্তব্য, প্রত্যেক বছরই এই ধরনের কথা শোনা যায়, কিন্তু বাস্তবে কি হয় তা আমরা সবাই জানি। তার দাবি, বিজেপি আর কোনো বাহ্যিক ভরসার উপর নির্ভর করে ভোট লড়ছে না। তার কথায়, এবারের ভোট আমরা নিজেদের কায়দায় লড়ব। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে এসআইআর তালিকা প্রকাশ, বাহিনী মোতায়েন বা কত দফায় ভোট হবে এসব নিয়ে তাদের চিন্তা নেই। বিজেপি নিজেদের কৌশলী শান্তিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছবে এবং ভোটের হার বাড়ানোর চেষ্টা করবে। তার বক্তব্যে আত্মবিশ্বাস স্পষ্ট হলেও তার ভিত্তি কি, সংগঠনের শক্তি নাকি অন্য কোনো সমীকরণ, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। সংখ্যালঘু ভোটারদের প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, যদি বিজেপিকে ভোট না দিতে চান তা তাদের সিদ্ধান্ত, তবে তার দাবি তাতেও রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা আটকানো যাবে না। পাশাপাশি শাসক দলের ভূমিকা নিয়ে সংখ্যালঘু সমাজকে আত্মসমীক্ষার আহ্বান জানান তিনি। সব মিলিয়ে ভোটের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির আত্মবিশ্বাসী অবস্থান যেমন আলোচনায়, তেমনি তার অন্তর্নিহিত বার্তা নিয়েও জল্পনা ক্রমশ ঘনীভূত হচ্ছে। কলকাতা হাইকোর্ট থেকে রিপোর্ট গিয়েছে সুপ্রিম কোর্টে। তাতে জানানো হয়েছে, এসআইআর এর কাজের জন্য বিচার বিভাগীয় আধিকারিকের সংখ্যা পর্যাপ্ত নয়। বিচারকেরা নথি যাচাই এবং নিষ্পত্তির কাজ শুরু করেছেন, কিন্তু বিচারকদের সংখ্যা অনেক কম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছ থেকে এই রিপোর্টটি গিয়েছে সুপ্রিম কোর্টে। তারপরেই পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে এদিন জরুরি শুনানিতে বসল দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, সময়ের মধ্যে কাজ শেষ করতে ভিন্ন রাজ্য থেকেও বিচারক নেওয়া যাবে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে জরুরি ভিত্তিতে শুনানি হয় রাজ্যের এসআইআর মামলা। এজলাসে বসার পরে প্রথমেই শোনা হয় মামলাটি। সেখানে উঠে আসে হাইকোর্ট থেকে পাঠানোর রিপোর্টের প্রসঙ্গ। বিচারপতি সূর্যকান্ত জানায়, হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতিদিন 250টি করে নিষ্পত্তি করলেও প্রায় 80 দিন সময় লাগবে, কিন্তু সুপ্রিম কোর্ট চাইছে সময়ের মধ্যে কাজ শেষ হোক। তাই আদালত জানিয়ে দিয়েছে এই কাজে ভিন্ন রাজ্য থেকেও বিচারক নেওয়া যাবে। দুই প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের পশ্চিমবঙ্গের এসআইআর এর কাজে আনা যাবে বলে জানান প্রধান বিচারপতি সূর্যকান্ত। পাশাপাশি 3 বছর বা তার বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজ পদ মর্যাদার অফিসারদেরও নেওয়া যাবে। কাজে নেওয়া যাবে ভারপ্রাপ্ত বিচারকদেরও। ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদেরও সুপ্রিম কোর্ট অনুরোধ করে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কোনো আবেদন এলে তা সহানুভূতির সঙ্গে ও জরুরি ভিত্তিতে বিবেচনা করতে হবে। তবে এই ক্ষেত্রে ভিন্ন রাজ্য থেকে আসা বিচারকদের পশ্চিমবঙ্গে কাজ করার ক্ষেত্রে ভাষাগত সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে রাজ্য। সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সেই সওয়ালই করেন। তিনি বলেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে তারা বাংলা বুঝতে পারবেন না, তবে এই সমস্যা সমাধানের কোনো
উপায় আপাতত নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য, এই অবস্থায় আমাদের কিছু করার নেই। ইতিহাস বলছে এক সময় ওই রাজ্যগুলি একই প্রশাসনিক কাঠামোর অংশ ছিল, তাই স্থানীয় উপভাষা বা ভাষার ধরন থেকে কিছুটা বুঝতে পারবেন। রাজ্যে এসআইআর এর কাজ যে বিচার বিভাগীয় আধিকারিকদের অভাব রয়েছে তা সুপ্রিম কোর্টে উঠে আসা পরিসংখ্যান থেকেই স্পষ্ট। প্রধান বিচারপতি জানান, পশ্চিমবঙ্গের লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটার তালিকায় রয়েছে প্রায় ৮০ লক্ষ নাম। এর মধ্যে জেলা বিচারক ও অতিরিক্ত জেলা বিচারক পদ মর্যাদার প্রায় ২৫০ জন বিচার বিভাগীয় আধিকারিককে প্রায় ৫০ লক্ষ দাবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এই কাজে যে আরও লোকবল প্রয়োজন তা সুপ্রিম কোর্টের এই মন্তব্য থেকেই স্পষ্ট। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোলা চিঠিতে দলের স্লোগান বদলের দ্বৈত না। তিনি ভুয়ো ভোটার অনুপ্রবেশ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেও নজরে কেড়েছে জয় মা কালী সম্বোধন। যে বিজেপি জয় শ্রীরামে অভ্যস্ত তাদের শীর্ষ নেতার কালী স্মরণ তাৎপর্যপূর্ণ বলে মত অনেকে। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে তার করা শেষ বক্তৃতায় জয় শ্রীরাম আর জয় মা কালী ধ্বনিতে ফারাক নেই বলে সরব হয়েছিলেন নরেন্দ্র মোদী। গত বছর জুলাই মাসে দুর্গাপুরের সভায় মোদীর মুখে জয় মা কালী, জয় মা দুর্গা ধ্বনি শোনা গেলেও একবারের জন্য জয় শ্রীরাম উচ্চারণ করেননি। তখন তা নিয়ে কটাক্ষ করলে তৃণমূল বলেছিল বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে খোদ প্রধানমন্ত্রী পরিবর্তন হয়ে গেল। গত মাসে বঙ্গ সফরে এসে অমিত শাহ পুজো দিয়েছিলেন কলকাতার ঠনঠনিয়া কালী বাড়িতে। বিজেপি শীর্ষ নেতৃত্বের এই কালী স্মরণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বঙ্গবাসীর উদ্দেশ্যে লেখা চিঠিতে কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ধর্মীয় শরণার্থীদেরও নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ নিয়ে বার্তা দিয়ে রাখলেন খোলা চিঠিতে। ফেব্রুয়ারির শুরুর দিক থেকে রাজ্যে গৃহ সম্পর্ক অভিযান শুরু করেছিল বিজেপি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার অভিযান চলছে। বিজেপি সূত্রে খবর, ওই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর লেখা খোলা চিঠি তুলে দেওয়া হচ্ছে রাজ্য সাধারণ ভোটারদের হাতে। চিঠির শুরুর দিকেই আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী দিয়ে তারপরেই জয় মা কালী লিখে চিঠির মূল বয়ান শুরু করেছেন মোদী। পশ্চিমবঙ্গবাসীর কাছে বিজেপির ভোট ভিক্ষার একটি অঙ্গ এই চিঠি। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, কর্মসংস্থানের অভাবে যুব সমাজ ভিন্ন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। বস্তুত পশ্চিমবঙ্গে সরকারি স্থায়ী চাকরি অভাব নিয়ে বিজেপি অতীতে বারবার সরব হয়েছে। প্রশ্ন তুলেছে রাজ্যে ভারী শিল্পের অভাব নিয়েও। রাজ্যবাসীকে লেখা খোলা চিঠিতেও সে কথাই স্মরণ করিয়ে দিলেন তিনি।